ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দলের সঙ্গে যখন 21 নম্বর দলের খেলা হয়, আপনি কাকে ফেভারিট বলবেন? 21 নম্বর দলকে ফেভারিট বলবেন? এই সাহস আপনি দেখাবেন? এই কারণে আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রিয়া ফেভারিট, এটা কি বলার সাহস আপনার আছে? যদি থাকে, আপনি আসলেই ভাই অনেক সাহসী মানুষ, এবং আপনার জন্য করতালি। আপনি আসলে স্পেশাল। এবং একই সঙ্গে অস্ট্রিয়া যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে, সেটাও তাদের জন্য অনেক অনেক স্পেশাল একটা ঘটনা ঘটবে, এবং এই বিশ্বকাপের জন্য বিরাট নিউজ, স্পেশাল ঘটনা। একটা ছোট কুইজ দিয়ে মূল আলোচনাতে যাচ্ছি। দিয়েগো ম্যারাডোনা, দ্য গ্রেট দিয়েগো ম্যারাডোনা, তার ইলাস্ট্রেটেড ক্যারিয়ারে একটা মাত্র ইন্টারন্যাশনাল হ্যাট্রিক করেছেন আর্জেন্টাইন জার্সিতে। কাদের বিপক্ষে বলতে পারবেন? মাথা খাটায়েন না, আমি বলে দিচ্ছি, এই অস্ট্রিয়ার বিপক্ষে। অস্ট্রিয়ার বিপক্ষে হেড টু হেডে আর্জেন্টিনা দুটো ম্যাচে খেলেছে, 1982-তে আর একটা 90-তে। 90-র ওই ম্যাচে ম্যারাডোনা হ্যাট্রিক করেছিলেন, 5-1 গোলে জিতেছিল। ভিয়েনায় আগের ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছিল। সাউথ আমেরিকানদের এগেনস্টে অস্ট্রিয়ার ট্র্যাক রেকর্ড পচা, বেশ খারাপ। 1982 বিশ্বকাপে চিলির এগেনস্টে তারা যে 1-0 গোলে জিতেছিল, এরপরে 10 বার তারা সাউথ আমেরিকান অপোনেন্টের এগেনস্টে মাঠে নেমেছে, এবং সেখানে তাদের একমাত্র জয়টা উরুগুয়ের বিপক্ষে 2017 সালে, মানে 9 বছর আগে। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে 2018-তে গ্রুপ স্টেজে যে ম্যাচটা আর্জেন্টিনা 3-0 গোলে হেরেছিল, তারপর কিন্তু গ্রুপ স্টেজে কোনো ইউরোপিয়ান অপোনেন্টের এগেনস্টে 8 ম্যাচ বোধ খেলেছে আর্জেন্টিনা, একটা ম্যাচও হারেনি। সো এই ট্র্যাক রেকর্ড বলছে ইউরোপিয়ানদের এগেনস্টে আর্জেন্টিনা ফেভারিট, লাতিনদের এগেনস্টে অস্ট্রিয়া ফেভারিট না। ঠিক একই সঙ্গে আসলে এই যে তথ্য বা পরিসংখ্যানগুলো, এগুলো তো মাঠের খেলা নির্ধারণ করে না। মাঠের খেলা নির্ধারণ করা হচ্ছে কোচ কোন কৌশলে দলকে খেলাচ্ছেন, খেলোয়াড়রা ওই কৌশল বাস্তবায়ন করতে পারছে কিনা। কৌশলের কথায় যদি আসি, সবার আগে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক, তার কোচিং ফিলসফি হচ্ছে কিপ প্রেসিং, গেগেন প্রেসিং, কিপ প্রেসিং অ্যান্ড প্রেস হার্ড। এটা আপনারা যারা রালফ রাংনিকের সম্পর্কে জানেন, সবাই এটা কম বেশি জানার কথা। তো অস্ট্রিয়ার দিক থেকে ওরকম কিছু আসার সম্ভাবনাই বেশি। প্রশ্ন হচ্ছে লিওনেল স্কালোনি কোন স্ট্র্যাটেজিতে দলকে খেলাবেন। আমি আগেই হাত তুলে স্যারেন্ডার করে নিচ্ছি, লিওনেল স্কালোনির স্ট্র্যাটেজি সম্পর্কে আমার ন্যূনতম কোনো ধারণা নেই। যে কোচ বিশ্বকাপের মতো জায়গায় 5 ম্যাচে টানা 5 ম্যাচে 5টা ভিন্ন ভিন্ন রকম ফরমেশনের দলকে খেলাতে পারেন, তার নিয়ে বা তার ফরমেশন নিয়ে চিন্তা কইরা মাথা নষ্ট করার কোনো কারণ নাই। খুদাই প্যাচ লাগবে, দরকার আছে? খেলা দেখলেই তো বুঝবো। এই প্যাচ থেকে সহজ জায়গায় আসতে গেলে একটা ব্যাপার বলা যায়, যে আপনি যদি বিশ্বকাপ কোয়ালিফাই ইউরোপিয়ান রিজনে অস্ট্রিয়ার পারফরমেন্স দেখেন, এবং অস্ট্রিয়া কিন্তু একটা লাস্ট 12 ম্যাচে 10টাই জিতেছে, এবং টানা 4 ম্যাচে জিতেছে। এবং এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা যদি দেখেন, আসলে এক ম্যাচ দিয়ে তো অনেক কিছু বোঝা যায় না। অস্ট্রিয়ার খেলার একটা জিনিস খেয়াল করবেন, যে তাদের মিডফিল্ডের যে প্লেয়াররা আছেন, লেটস সে কর্নার লাইমার কিংবা ধরেন নিকোলাস শিওয়াল্ড, এদের ইন্টারপার্সোনাল যে কানেক্টিভিটি সেটা অনেক স্ট্রং। দে কিপ প্রেসিং, এবং একই সঙ্গে তারা যথেষ্ট ফিজিক্যাল, মানে শক্তিশালী এবং গুতাগুতি করার অভ্যাস আছে। স্কালোনি এই ব্যাপারটা নিশ্চিতভাবেই রিড করবেন, এবং সেখানে ম্যাকালিস্টার কোন রোলে খেলবেন, এনজো কোন রোলে খেলবেন, ডিপল কোন রোলে খেলবেন, কে ডার্টি রোল প্লে করবে, প্রয়োজনে পারাদেসকে খেলানো হবে কিনা, কিংবা আলমাদাকে বসিয়ে সেখানে অন্য একজন শক্তিশালী, ফিজিক্যালি ওয়েল বিল্ড এবং গুতাগুতি করতে পারে এরকম কাউকে খেলানো হবে কিনা, এই চিন্তা করতে হতে পারে। আমি এই কথাটা এই জন্য বললাম, তাদের যে রাইট ব্যাক অস্ট্রিয়ার পচ, তার চোয়ালে ফার্স্ট ম্যাচে জর্ডানের এগেইনস্টে ইঞ্জুরি হয়েছিল, সেখানে বোধহয় বেশ ভালো টাইপের ইঞ্জুরি। যতটুকু আমি বিভিন্ন তথ্যপাত্য ঘেটে জানলাম, যে তিনি দলের সঙ্গে না করে আলাদা প্র্যাকটিস করেছেন এবং বিশেষ মাস্ক পরে প্র্যাকটিস করেছেন। তো তিনি যদি খেলতে না পারেন সেবাস্টিয়ান পস, সেখানে হয়তো কনরাড লাইমারকে আমরা দেখবো রাইট ব্যাক পজিশনে, কেননা বায়ার্ন মিউনিখের হয়ে তিনি এই রোলটা নিয়মিত প্লে করেছেন। তিনি নাম্বার 6 হিসেবে ওই রোল প্লে করেছেন, এবং মানে রাইট সাইডের যে জায়গাটা, সেখানে খুব ভালো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে পারেন। শিওয়াল্ডের কথা যদি বলেন, তিনি এবং তার টিমমেট, কিন্তু আপনারা জানেন যে আরবি লাইপজিগে খেলেন, দুজনে মিলে নাম্বার 6 এবং নাম্বার 8 এই দুটো পজিশনে যে কানেক্টিভিটিটা তৈরি করেন, সেটাও আর্জেন্টিনার জন্য একটা বড় সমস্যা তৈরি করতে পারে। এখানেই শেষ না, মার্সেল সাবিৎজার কতটুকু প্রেস করতে পারেন,
লেফট উইং দিয়ে কিভাবে ভার্সেটাইল হয়ে ঢুকতে পারেন কিংবা কিভাবে তিনি মিডফিল্ডে ডার্টি রোল প্লে করতে পারেন, এগুলো সম্পর্কে আপনারা জানেন, দেখেছেন, বায়ার্ন মিউনিখে দেখেছেন, কিংবা ধরেন যে বরুসিয়া ডর্টমুন্ডেও আপনারা দেখছেন। সো আর্জেন্টিনার কাছে সব রকম প্রস্তুতি রাখার মতো রিসোর্সেস আছে, এটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নাই। কথা হচ্ছে আর্জেন্টিনা ঠিক কিভাবে প্রসিড করবে। লাস্ট ম্যাচের পর আমি বলেছিলাম যে আর্জেন্টিনার যে 2 উইং ব্যাক, তাদেরকে আপনি ঠিকঠাক মতো ওপরে ওভারল্যাপ করতেই দেখেন নাই। আর্জেন্টিনার স্ট্র্যাটেজি ছিল ওইটা, 4-4-2-তে খেলে অপোনেন্ট ঠিকঠাক মতো যেন বারের দিকে আসতে না পারে, এটা মাঝখানে আটকে দেওয়া। যার প্রমাণ ছিল এই যে 6টা বোধহয় শট নিয়েছিল আলজেরিয়া আর্জেন্টিনার এগেনস্টে, একটা শটও বারে যায় নাই। সো তারা ওই জায়গাটাই অ্যালাউ করে নাই, একবারের জন্য জায়গা অ্যালাউ করা হয়েছিল এবং ওইটাই গোল হয়েছিল। খেয়াল করে দেখেন, যদিও অফসাইড ছিল, ওই একটাই গোল হয়েছিল। আর্জেন্টিনা সতর্ক হয়ে গিয়েছে তারপরে। এখন কথা হচ্ছে যে রাইট উইংয়ে কাকে খেলানো হবে, মলিনা নাকি মন্টিয়েল? আমরা দেখি যে একজনকে এক হাফ খেলানো হয়, আরেকজনকে আরেক হাফ খেলানো হয়। লেফট উইংয়ে মেদিনা থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত, এবং একই সঙ্গে আপনার মার্টিনেস, রোমেরো দুজনেই সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন। তো সব মিলে আর্জেন্টিনার যে রিসোর্সেস রয়েছে, এই রিসোর্সেস অস্ট্রিয়াকে হারানোর জন্য যথেষ্ট, এটা আমি বিশ্বাস করি, এবং কনভিনসিংলি হারানোর জন্য যথেষ্ট, ধুকে ধুকে হারানোর জন্য মতো না, একদম ভালো খেলে, ডমিনেট করে খেলে হারানোর জন্য যথেষ্ট। সো মানে ওয়েট করতে হবে যে আর্জেন্টিনা কোন স্ট্র্যাটেজিতে যায়, কাকে কোন জায়গাতে খেলায়, পরিবর্তন আদৌ আসে কিনা, আসলেও কোন কোন জায়গায়। সো এই বিষয়গুলো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং লাস্টলি ওই যে বলছিলাম ভদ্রলোক লিওনেল মেসি, আচ্ছা মনে করে দেখেন তো, ফার্স্ট ম্যাচে হ্যাটট্রিক বাদ দেন, ভুলে যান হ্যাটট্রিক, আর্জেন্টিনা যে 9টা শট নিছে বারে, এর মধ্যে মেসির অবদান কয়টায়? মাথা কাটায় না বলে দিচ্ছি, 8টা। 6টা শট নিছে, বাকি 2টা চান্স ক্রিয়েট করে দিছে একজন 39 বছর বয়স্ক ভদ্রলোকের কাছ থেকে। আপনি কি চান? বাংলাদেশে 39 বছর বয়স হলে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, চলতে পারে না, কত রকম পেরেশানি। আর লিওনেল মেসি এক ম্যাচ একা ডমিনেট করছেন। আমি হ্যাটট্রিকের দিকে যাচ্ছি না রে ভাই, ওইটা দূরে থাক, সবকিছু নিয়ে আলোচনা করতে হয় না। সো when you have someone named লিওনেল মেসি, আপনি কিছু বুঝবেন না। দর্শক যেমন বোঝে না কি পাস দিল, কোত্থেকে গোল করলো, কেন করলো, কিভাবে হইলো, অপোনেন্টও বুঝে না কই পাস দিল, কেন দিল, কিভাবে দিল, গোল হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। সো লিওনেল মেসি অ্যাবাভ ডিসকাশন, আলোচনার ঊর্ধ্বে। লিওনেল মেসি কোথায় দাঁড়াবেন, কি করবেন, এটা খেলার সময় আমরা দেখবো না, আমরা এনজয় করবো। আমরা না, পুরো পৃথিবীর ফুটবল ভক্তরা এনজয় করবে। সো ওই ভদ্রলোককে সরিয়ে রেখে বাকি আর্জেন্টিনা টিম নিয়ে আলোচনা হইতে পারে যে তারা কে কোথায় খেলবে। সো অস্ট্রিয়ার এগেনস্টে আর্জেন্টিনা প্রথম ম্যাচে যে ধরনের থ্রেট ফেস করেছে বা যে ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছে, এক্সপেক্টেড তার চেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করবে। আর সেই বেশি চ্যালেঞ্জ ফেস করাটা আর্জেন্টিনার জন্যই ভালো, কেননা শক্তিশালী অপোনেন্টের বিপক্ষে কিংবা তুলনামূলক বেটার অপোনেন্টের বিপক্ষে আপনি যখন বেটার চ্যালেঞ্জ ফেস করে উতরে যান, তাতে দলের কনফিডেন্স আরো কয়েক ধাপ বেড়ে যায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল হিসেবে, চ্যাম্পিয়নশিপ জেতার জন্য ফেভারিটদের একটা দল হিসেবে তাদের এই ধরনের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াটাই প্রত্যাশিত, প্রার্থিত। এবং লাস্টলি লিওনেল মেসিকে ভালো ফুটবল খেলতে দেখা, এমন কেউ কি আছে যে এক্সপেক্ট করে লিওনেল মেসি ভালো ফুটবল খেলুক? এটা আমি চাই না। ফুটবলটা যিনি ভালোবাসেন, পছন্দ করেন, আপনি যে দলের সাপোর্টার হন, রিগার্ডলেস অফ মানে ইওর সাপোর্টিং টিম, আপনি হয়তো এক্সপেক্ট করা উচিত লিওনেল মেসি ভালো ফুটবল খেলবেন, এবং ফুটবল ভক্ত হিসেবে সেটা দেখে আপনি তালি দেবেন, বাহাওয়া দেবেন, এবং নিজের কাছে নিজে বলবেন, ওহ লিওনেল মেসি, হোয়াট এ প্লেয়ার।